আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে তোমরা যারা এইচএসসি 24 অথবা 25 ব্যাচের শিক্ষার্থী আছো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিতে পরীক্ষা দিবা, তারা কিভাবে বাকিদের থেকে আগায় থাকবা এবং চান্স নিশ্চিত করতে তোমাদের যে এখন করণীয়, এইটা তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ যাদের টার্গেট বাংলাদেশের দেশসেরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যাবে ডি ইউনিট, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এই প্রসেস বা এই রোডম্যাপে তুমি যদি আগাও, তো দেখবা যাবে ডি ইউনিটে তোমার প্রশ্ন যেভাবেই করুক না কেন, তুমি একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। অবশ্যই বাকিদের থেকে ভালো রেজাল্ট করে আসতে পারবা। তো এই বছর জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। তো আসল যে তারিখটা বা কবে কোন পরীক্ষায়, এইটা এখনো পাবলিশ করা নাই। তো জাহাঙ্গীরনগর বিষয়ে এটা একটা প্রবলেম যে এরা সার্কুলার প্রকাশ করার পরেও এক্স্যাক্ট যে কোন ইউনিট কোন তারিখে পরীক্ষায়, এইটা একটু দেরি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, তো সার্কুলার পাবলিশ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো এটা তুমি ধরে আগাও যে পরীক্ষা ডিসেম্বরের শেষ উইকে তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমাদের দুইটা স্টেপে তোমাদের বলবো, একটা হচ্ছে তোমাদের কনসেপ্টগুলো কিভাবে ক্লিয়ার করবো প্রত্যেকটা বিষয়ের, এবং আরেকটা পোর্শনে আমরা দেখবো তোমরা প্র্যাকটিসটা কিভাবে করবো, কোন জায়গা থেকে প্র্যাকটিস করলে তুমি প্রশ্ন কমনের পাশাপাশি একটা ভালো আউটপুট পাবা। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওর সম্বন্ধে দেখো। তো দেখো, প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো অবশ্যই তোমাদের এখানে যে বায়োলজির এবং কেমিস্ট্রির একটা হিউজ মার্ক আছে। তো বায়োলজি কেমিস্ট্রির প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল হয়ে থাকে। তো তোমার যদি কনসেপ্টটা ঠিকমতো বিল্ড আপ না থাকে, তুমি কিন্তু ভালো করবা না। ঠিক আছে, তো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের জন্য মেইন বইকে প্রাধান্য দিতে হবে। তো ভাই মেইন বই এখন কোনগুলো পড়বো? বাজারে তো অনেক বই আছে। তো তুমি চেষ্টা করবা আমি এখানে যে কোনো একটা বই খুব ভালো মতো শেষ করার। সবচেয়ে ভালো গ্রহণযোগ্য মেডিকেল বা জাবি ডিউনিটের ক্ষেত্রে যে বইগুলো থাকে, সেটা হচ্ছে তোমার হাসান স্যার, গাজী আজমল স্যার, এই মেন বইটা, ইনাদের যে মেন বইটা আছে, তো এই মেন বইটা তুমি ফলো করবা, এই মেন বইটা তুমি ফলো করো। ঠিক আছে, তো ভাই মেন বইয়ের কি A to Z পড়বো? তো A to Z পড়ার তো তোমার এখন সময় নেই, বা A to Z পড়াও তো পসিবল না। ঠিক আছে, তো তোমাদের যে মেডিকেলের দাগানো বইটা থাকে, মেডিকেলের যে দাগানো বই, ওই বইটা পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু জায়গা থেকে দেখবে প্রশ্ন আসে, যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মেডিকেলেও কিন্তু আসে না। তাহলে এই বিষয়টা তুমি অবশ্যই জাহাঙ্গীরনগর ডিউটের কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করবা যখন যে অধ্যায় পড়বা, তখন ওই অধ্যায়ের আগে কোশ্চিন ব্যাংকটা দেখে নিবা। তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে বইটা আসলে তোমার কোন জায়গায় পড়া দরকার। তো কোশ্চিন ব্যাংকের ক্ষেত্রে তুমি যেটা দেখবা, সেটা হচ্ছে তোমাদের যে ফার্মা নলেজ যে কোশ্চিন ব্যাংক, এটা হচ্ছে অধ্যায়ভিত্তিক। যেহেতু তোমরা অধ্যায়ভিত্তিক এখন পড়তেছো, তো এই অধ্যায়ভিত্তিক কোশ্চিন ব্যাংকটা তুমি কালেক্ট করবা। তো মনে করো কোষ ও কোষের গঠন তুমি শুরু করলা, তো কোষ ও কোষের গঠন তোমার কাছে দাগানো বই জাবি ডি এর জন্য নাই, মেডিকেলের জন্য আছে। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখবা যে জাবি ডিতে আমাদের কোষ ও কোষের গঠন থেকে কেমন প্রশ্নগুলো আসছে মেডিকেলের বাইরে। তো ওই টপিকটাও তুমি বই থেকে একটু দাগাই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা। মানে কনসেপ্টটা ক্লিয়ার জন্য তোমাকে অবশ্যই মেইন বইকে গুরুত্ব দিতে হবে। আর কোন জিনিসটা পড়বা, সেটা তোমাকে কোশ্চিন ব্যাংক থেকে টপিক অ্যানালাইসিস দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মেন বইটা পড়লে দেখবা কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল, এবং বাকিদের থেকে তুমি কিন্তু আগায় থাকবা। ঠিক আছে, তো এরপর আসো রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে তুমি হাজারিনাগ স্যারের যে বইটা আছে, এই বইটা খুব ভালো মতো পড়তে হবে। তো এখন আসো বইটা ভাই সব কিছু পড়বো, এখানেও একই কথা যে তুমি অবশ্যই বইয়ের A to Z তো পড়ার মতো সময় নেই, বা তুমি পড়তেও পারবা না। তো তোমার কাছে যে কোনো দাগানো বই, মেডিকেল দাগানো বই থাকবে না, ওইটাই ভালো করে ফলো করো। পাশাপাশি তুমি কি করবা, এই যে ফার্মানোলজির যে বইটা আছে বা কোশ্চিন ব্যাংক যেটা আছে, ওইটা যে অধ্যায় পড়বা, ওই অধ্যায়টা আগে দেখে নিবা যে কেমন টাইপের প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, তো সেখান থেকে ওই প্রশ্নগুলো, ওই টাইপগুলো তুমি বই থেকে ক্লিয়ার করবো। অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করবো বই থেকে। ঠিক আছে, তো বই থেকে দেখবা পাশাপাশি কনসেপ্টের রিলেটেড নিচে ব্যাখ্যা এবং এক্সাম্পলগুলো প্রশ্ন দেওয়া থাকে। তো ওই যে উদাহরণের যে প্রশ্নগুলো থাকে, সেগুলা কিন্তু এখানে আসবে। একটা সংজ্ঞার নিচে তোমার উদাহরণ, তো ওই উদাহরণগুলো থেকে মেনলি কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিবে। ঠিক আছে, আর মেইন বইটা পড়ানো থাকলে তোমার প্রশ্ন যদি একটু ঘুরাই দেয়, তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। ঠিক আছে, তো আমাদের যে জাবি ইউনিটের যে এক্সাম ব্যাচটা আছে, তো এখানে কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের জাবি টি এর প্রশ্ন প্যাটার্নে কিছু এক্সাম রাখার, তারপরে তোমাদের অনুশীলনীর জন্য আলাদা করে এক্সাম এবং প্রশ্ন ব্যাংকের উপর আলাদা করে এক্সাম। অর্থাৎ একই সাথে তুমি ডেইলি এক্সামগুলো পাচ্ছ, পাশাপাশি অনুশীলনীর প্রশ্নগুলো পাচ্ছ, এবং প্রশ্ন ব্যাংক জাবি ডি এর প্রশ্ন ব্যাংক, এটার উপরও এক্সাম দেওয়ার সুযোগ থাকছে এক্সাম ব্যাচে। তো এভাবে আমরা এত কিছু কীভাবে নেব, কারণ এক্সাম ব্যাচটা তোমাদের হচ্ছে আমরা আগে থেকে সবগুলো এক্সাম সাজায় রাখবো, যেন তোমরা অল্প সময়ের মধ্যেই এক্সামে ভর্তি হওয়ার মধ্যে তোমার যখন যেটা প্রয়োজন বা যে অধ্যায় তুমি পড়তেছো, ওই অধ্যায় তুমি এক্সাম দিতে পারো। তো অনেকে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তো মেডিকেল প্রিপারেশন পাশাপাশি এখন যদি তোমাকে জাবি ডি এর একটা রুটিন ধরাই দেয়, তুমি ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা না। ঠিক আছে, যেহেতু হাতেও কম সময়, তো মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি তুমি এই এক্সামগুলো দিলে মেডিকেল পাশাপাশি জাবি ডি এর
টাও কভার হয়ে যাবে, কারণ এখানে আমরা আলাদা করে অনুশীলনের এক্সামগুলো পাচ্ছ। তো অনুশীলনের এক্সামগুলো তোমার জাবি ডি এবং মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া জাবি ডি এর যে কোশ্চেন ব্যাংক সেটা যদি সলভ করো, মেডিকেলেও দেখা যায় অনেক সময় ওই টাইপের কিছু প্রশ্ন চলে আসে। তো এটা তুমি চাইলে এনরোল করতে পারো। এটার ফি কিন্তু খুবই কম, হাতের নাগালেই তোমাদের 250 টাকা দিয়ে তুমি এক্সাম ব্যাচটা পারচেস করে ফেলতে পারবা, ঠিক আছে। তো এবার আসো বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে আইকিউ, এই তিনটা নিয়ে তোমাদের একটু টেনশন থাকে। তো বাংলা ইংরেজি আইকিউ কীভাবে পড়বা? তো বাংলার ক্ষেত্রে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র, এই যে বাংলা প্রথম পত্রের যে লেখক পরিচিতি আছে এটা দেখবা, ঠিক আছে, এবং কিছু শব্দার্থ থাকবে আর কিছু গুরুত্বপূর্ণ লাইন, তো সেগুলো মোটামুটি পড়লেই বাংলা প্রথম পত্র বইটা একটু দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা মোটামুটি তোমার মাথায় থাকবে এটা, ঠিক আছে। আর বাংলা দ্বিতীয় পত্র যে ব্যাকরণ পাঠ থেকে প্রশ্ন আসে, এইটা তোমার আসে হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে আমাদের 9-10 যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, বোর্ড বই যেটা আছে, ওই বইটা একটু ভালো করে পড়লেই বাংলা দ্বিতীয়তে আসা সকল প্রশ্ন তোমার এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে আসো কোশ্চেন ব্যাংক। ইংলিশের ক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখতে হবে, ইংলিশে যেহেতু আমাদের এত বেশি প্রশ্ন আসে না বা এটার ক্ষেত্রে প্যারা খাওয়ার দরকার নেই। তো এখানে তুমি জাস্ট কী করবা, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, করে যে সকল টপিকগুলো পাবা ওই টপিকগুলো যে কোনো একটা বই, তোমার কাছে যে কোনো একটা গ্রামার বই থাকুক, তার মধ্যে আমি যদি কিছু বই বলি, তার মধ্যে যদি বলি যে এখানে তুমি পাবা হচ্ছে মাস্টার বই, ঠিক আছে, মাস্টার বই, অ্যাপেক্স বই পাবা, ঠিক আছে, অ্যাপেক্স আবার কম্পিটিটিভ, ঠিক আছে, কম্পিটিটিভ ইংলিশ এই বইটা পাবা। তো যে কোনো একটা বই থেকে এই টপিকগুলো তুমি ক্লিয়ার করে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবা যে ইংলিশে তুমি মোটামুটি পারবা, ঠিক আছে। তারপর আসো আইকিউ। তো আইকিউর ক্ষেত্রে যা করতে হবে, আইকিউর ক্ষেত্রে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, এখানে যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে ওই টাইপগুলো তুমি বারবার ধরতে যদি প্র্যাকটিস করতে পারো, দেখবে যে আইকিউয়ে তুমি মোটামুটি একটা ভালো মার্ক তুলতে পারো, 4টার মধ্যে 3টা তুমি আরামসে পারবা, ঠিক আছে। তো মেইন ফোকাসটা তুমি দিবা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রিতে, এখানে যেন একটা তুমি ভালো মার্ক তুলতে পারো। তো তোমার চান্স পাওয়ার মূলত এই 2টা সাবজেক্টই এনাফ, ঠিক আছে। তো বাকি সাবজেক্টগুলো তোমার কিন্তু এখানে ডাইভার্ট করার জন্য দিচ্ছে, ঠিক আছে, কারণ যেন তো সময়টা এখানে বেশি দিয়ে দাও। তো এই সাবজেক্টগুলো মোটামুটি তুমি পড়বা, যেভাবে বললাম বাংলা প্রথমত লেখক পরিচিতি, যে সকল অধ্যায়গুলো আছে। গত বছর কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, গত বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো এই বছরও শর্ট সিলেবাসে হওয়ার পসিবিলিটি আছে, কারণ যেহেতু সময় কম দিচ্ছে, তো অবশ্যই শর্ট সিলেবাসে হওয়ার সম্ভাবনা আছে। গত বছর কিন্তু শর্ট সিলেবাসেই পরীক্ষা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর সব কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে আইকিউটা পড়বা। প্র্যাকটিসের ক্ষেত্রে কী করবা? তো প্র্যাকটিসটা এইটাতে তোমার বেশি একটু ফোকাস দিতে হবে। তো প্র্যাকটিসটা মোর ইম্পর্ট্যান্ট। তো প্র্যাকটিসটা কোথা থেকে করলে তুমি দেখবা যে প্রশ্নগুলো তোমার হুবহু কমন চলে আসতে পারে, বা তুমি আলটিমেটলি কনসেপ্টটা ক্লিয়ার করলা, বাট প্র্যাকটিস করে গেলা না। পরীক্ষায় তো প্রশ্ন আসবে, তোমাকে অ্যান্সার করে আসতে হবে, প্রশ্নের ধরনটা বুঝতে হবে। তো এটার জন্য তোমাকে কী করতে হবে, মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দেখতে হবে। অবশ্যই মেডিকেলে আসা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই ভালো মতো সলভ করবা। পাশাপাশি জাবি ডি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা অবশ্যই মাস্ট কালেক্ট করতে হবে, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এরপরে অনুশীলনের যে প্রশ্নগুলো বায়োলজি এবং কেমিস্ট্রি অনুশীলনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে সেখানে তোমাদের কিন্তু মেডিকেল, জাবি ডি, এছাড়া অনুশীলনী, এই 3টা সমন্বয় এক্সাম তো আছে। পাশাপাশি অনুশীলনের প্রশ্নগুলো আলাদাভাবে তুমি এক্সাম দিতে পারবা, এবং জাবি ডি এর যে কোশ্চেন ব্যাংকটা এটাও তুমি আলাদাভাবে এক্সাম দিতে পারবা এই এক্সাম ব্যাচে, ঠিক আছে। তো পাশাপাশি তোমাদের ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। এটা তোমার কি করবা, এটা তোমার হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। রসায়নের ক্ষেত্রে ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো তুমি যদি বায়োলজিটাও নাও পারো, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবা ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেখান থেকে কেমিস্ট্রি অংশটা অবশ্যই সলভ করার। এবং ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি সলভ করো। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাবিতে বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো আসছে বাংলা এবং ইংরেজি, ওই প্রশ্নগুলো সলভ করবা। দেখবা মোটামুটি তোমার একদম সবগুলো হাতে নাগালে চলে আসবে। আর এইভাবে যদি সবগুলো প্রিপারেশন নিতে পারো, দেখবা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি বাকিদের থেকে আগায় থাকবা, ঠিক আছে। তো এইভাবে একটু চেষ্টা করবা, মেইন বই থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবা, কী পড়বা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাচ্ছ, যেখান থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলোতে বেশি ফোকাস দাও, দিয়ে বাকি টপিকগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র থেকে লেখক পরিচিতি, কিছু শব্দার্থ আর কিছু গুরুত্বপূর্ণ লাইন, এগুলো পড়বা। শর্ট সিলেবাস যেগুলো আছে সেটা পড়লে এনাফ। আর বাংলা ব্যাকরণের জন্য অবশ্যই নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় পত্র বইটা আছে ওইটা ফলো করবা ব্যাকরণ পাঠটার জন্য। এবার ব্যাকরণ কি ভাই সব পড়তে হবে না? সব পড়তে হবে না, যেগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে সেটা সুন্দর করে অ্যানালাইসিস করো, তাহলে পেয়ে যাবে। আর আমাদের এক্সাম ব্যাচটাতে আমরা এটা অ্যানালাইসিস করে দেওয়া আছে, অলরেডি পিডিএফ দেওয়া আছে ওয়েবসাইটে, টপিক অ্যানালাইসিস পিডিএফ দেওয়া আছে বাংলা ইংরেজি সকল সাবজেক্টের। তুমি চাইলে ওই টপিকগুলো দেখে মেন বই থেকে পড়ে ফেলতে পারো, ঠিক আছে। তো একটা এক্সাম আছে, তুমি কিন্তু জাবি ডি এর জন্য মোটামুটি সব কিছুই পাচ্ছ, কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম পাচ্ছ, অনুশীলনের উপর এক্সাম পাচ্ছ, এবং মেডিকেল, জাবি ডি, অনুশীলনী সবগুলো কম্বাইন করে ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উপরে কিন্তু আমরা আলাদা করে অর্ধভিত্তিক এক্সাম রাখছি, সেগুলো তুমি দিতে পারছো। আর এক্সামগুলো যেহেতু অলরেডি ওয়েবসাইট দেওয়া আছে, তো তুমি কিন্তু যে কোনো সময় তুমি ভর্তি হয়ে এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে। আর এটা এখন থেকে
পড়লে তোমার জন্য বেটার হয়। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি জাবিডিতে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে। তো এই এক্সামগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি যেহেতু প্রশ্ন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে, তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে, তো টাইম ম্যানেজমেন্ট এবং নিজের গ্যাপটা অবশ্যই বোঝার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সামটা দেওয়ার দরকার, ঠিক আছে। তো জাবিডিতে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়, তো অবশ্যই এক্সাম ভিত্তিক দূরত্ব করতে হবে। তো যত পারো এক্সাম, ঠিক আছে, এক্সামটা মাস্ট। এক্সাম যারা দিবা না তারা কিন্তু জাবিডিতে ভালো করতে পারবে না, ঠিক আছে, কারণ তোমাকে টাইম ম্যানেজমেন্ট, নার্ভটা কন্ট্রোল করার ব্যাপার আছে। তো অবশ্যই যত পারো এক্সামটার চেষ্টা করো, ঠিক আছে। আর যারা এক্সাম বেসে ভর্তি হবা, ডিটেলসটা দেখে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বলেই তোমাদের ভর্তির প্রসিডিউর জানাই দেওয়া হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।